সুস্মিতা বালাজির ৩ তলার হাওয়াখানা। একে অবজারভেটরিও বলে সুস্মিতারা। এখানে বসে হ্রদের মতো বিশাল সরোবরের উপর দিয়ে আন্দামানের শান্ত নীল সমুদ্র দেখা যায়। আহমদ মুসার শূন্য দৃষ্টি নীল সাগর পেরিয়ে ছুটছে আরও দূরে, অনেক দূরে, আরব সাগর পার হয়ে। চোখের সামনে ভেসে উঠছে জোসেফাইনের মিষ্টি হাসির শান্ত সুন্দর মুখ। এইমাত্র টেলিফোন করেছিল ডোনা জোসেফাইন, তার রুটিন টেলিফোন। আগে 7 দিন পর পর টেলিফোন করত। সন্তান আহমদ আবদুল্লাহ জন্ম নেয়ার পর 7 দিন থেকে নেমে এসেছে এখন 3 দিনে। প্রতি 3 দিন পর সে এখন টেলিফোন করে। ডোনার যুক্তি হল, আহমদ আবদুল্লাহ আসার পর তার দায়িত্ব বেড়েছে এবং তার সাথে দুশ্চিন্তাও বেড়েছে। এখন 7 দিন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। 3 দিন পরের ডোনার এই টেলিফোন আহমদ মুসার কাছে অমৃতের মতো, যেন প্রাণ সঞ্জীবনী সুধা। 3 দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় একটি পরিচিত কণ্ঠের মিষ্টি সম্বোধনে। কিন্তু ডোনা আজ টেলিফোন করেছে 2 দিনের মাথায়। আজ ডোনা ছিল দারুণ খুশি। ফ্রান্স থেকে তার আব্বা এসেছে, রাশিয়া থেকে এসেছে তার মা, ওলগার মা। কিন্তু এই খুশির কথা বলতে গিয়ে কান্নায় বাকরুদ্ধ হয়ে গেছে জোসেফাইন। বলেছে, এই মুহূর্তে খুব ফিল করছি আমি তোমাকে। মনটা অস্থির লাগছে, চারদিকে আমার সবই আছে, কিন্তু মনে হচ্ছে কিছুই নেই। হঠাৎ করে শূন্যতার একটা যন্ত্রণা আমাকে ঘিরে ধরেছে, তাই একদিন আগেই তোমাকে টেলিফোন করলাম। কথা শেষ করে সে তাড়াতাড়ি বলে উঠেছে, সরি, আমার কথাগুলোকে শাব্দিক অর্থে নিও না। আব্বা আম্মা এসেছেন তো, তাই মনটা হঠাৎ আনন্দে বাঁধনহারা হয়ে উঠেছে। আহমদ মুসা উত্তরে বলেছে, কিন্তু জোসেফাইন, আমি তোমাকে কষ্ট দিচ্ছি এ কথা তো ঠিক। উত্তরে জোসেফাইনের জবাবটা দীর্ঘ ছিল। কষ্ট পাচ্ছি এ কথা যদি বলি তা ঠিক হবে না, কিন্তু এই কষ্টে যে সুখ আছে তা কষ্টের চেয়ে অনেক বড়। এ কথা তুমি অন্তত বুঝবে, কারণ এমন কষ্ট তোমার মাঝেও আছে এবং কষ্টের মধ্যে যে বড় সুখ তা আমার মতো তোমাকেও সান্ত্বনা দেয়। আর তুমি আমাকে কোনো কষ্ট দাও না। এ কষ্ট যদি কেউ দিয়ে থাকেন, তিনি আমার আল্লাহ, বিশ্বজাহানের প্রভু। আনন্দের সাথে বুক পেতে এই কষ্ট আমি গ্রহণ করেছি, কারণ এর যে পরম যাজাহ বা পুরস্কার তিনি প্রস্তুত রেখেছেন তা তোমার আমার কল্পনার বাইরে। বলো, এরপর তুমি কষ্টের কথা বলতে পারো? আহমদ মুসা বলেছে, বলতে পারো জোসেফাইন। পুরস্কারের অস্তিত্ব যেমন বাস্তব, কষ্টের অস্তিত্ব তেমনই বাস্তব। কষ্ট আছে বলেই তো পুরস্কার। তবে আমার খুব ভালো লাগছে জোসেফাইন, আল্লাহর ইচ্ছাকে তুমি এমনভাবে গ্রহণ করতে পেরেছ দেখে। তোমার এই ধৈর্য আমাকে আরও শক্তি যোগাবে। জোসেফাইন উত্তরে আবেগরুদ্ধ কণ্ঠে বলেছে, সকল প্রশংসা আল্লাহর, আর আল্লাহকে তুমিই আমাকে চিনিয়েছ। আল্লাহর প্রতি এই নির্ভরতা আমি তোমার কাছ থেকেই শিখেছি। আজকের এই যে আমি, তাকে তুমিই গড়েছ। সুতরাং জোসেফাইনকে কথা শেষ না করতে দিয়ে তার কথার মাঝখানে আহমদ মুসা বলে উঠেছে, মানুষ একমাত্র আল্লাহই গড়ে জোসেফাইন। আল্লাহরই দেয়া যে আলো আমি তোমার কাছে তুলে ধরেছি, তাকে গ্রহণ করার শক্তি আল্লাহই তোমাকে দিয়েছেন। এ আলোয় যে আলোর জীবন তুমি পেয়েছ, আল্লাহ দয়া করে তা গড়ে দিয়েছেন। সর্বাবস্থায় সব প্রশংসা আল্লাহর। সঙ্গে সঙ্গে জোসেফাইন বলেছে, ধন্যবাদ তোমাকে, তুমি আমার ভুল শুধরে দিয়েছ। তুমি আমার স্বামী, আমার শিক্ষক, এটা আমার গর্ব। আহমদ মুসা বলেছে, ব্যাপারটা একতরফা নয় জোসেফাইন। আমাদের কোরআন শরীফে স্বামী স্ত্রীকে পরস্পরের অভিভাবক হিসাবে অভিহিত করা হয়েছে। অভিভাবক ও শিক্ষক, সুতরাং শুধু ছাত্রী নয়, শিক্ষকও তুমি। হেসে উঠেছিল জোসেফাইন। বলেছে, স্যার যদি ছাত্রীকে স্যারে উন্নীত করেন, তাহলে কোনো বোকা ছাত্রী আনন্দে আত্মহারা হবে না। আহমদ মুসা বলেছেন, কথাটা ওভাবে নয়, এভাবে বলো, স্বামী স্ত্রী দুজনকে সমান আসন দেওয়ার জন্যে আল্লাহকে ধন্যবাদ। একটু সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বলেছে জোসেফাইন, তোমার সমান কথাটার সাথে আমি একমত নই। আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীদের তাদের উপযুক্ত স্থান দিয়েছেন, এর জন্য
তার শুকরিয়া আদায় করছি। উত্তরে আহমাদ মুসা বলেছে, কথাটার মধ্যে প্রতিযোগিতা, দর কষাকষি আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক দর কষাকষির নয়, সম্প্রীতি সহযোগিতার। সম্প্রীতি ও সহযোগিতা না থাকলে দর কষাকষির রেজাল্ট খুব ভালো হয় না। আল্লাহ উভয়ের মধ্যে এই সম্প্রীতি ও সহযোগিতার কথাই বলেছেন। কথা শেষ, জোসেফাইন আবার বলে উঠেছে, তোমার অনেক সময় নিয়েছি, প্রসঙ্গ থেকে অনেক দূরে সরিয়ে এসেছি। শোনো, আপাকে বলো আমি টেলিফোন করব। রাখলাম টেলিফোন। বাধা দিয়ে আহমাদ মুসা তাড়াতাড়ি বলে উঠেছিল, রেখো না। একটা দম নিয়ে জোসেফাইন বলেছে, তোমার মনটা আজ খুব ফ্রি দেখছি। এমন ফ্রি দেখলে আমার ভয় করে। কেন? বলেছে আহমাদ মুসা। তোমার এমন ফ্রি হওয়া তোমার বড় কিছুতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয়। তার কণ্ঠ ভারী শোনা যাচ্ছিল। আহমাদ মুসা বলল, কিন্তু তুমি তো অনেক শক্ত জোসেফাইন, তোমার দৃঢ়তা আমাকে শক্তি যোগায়। জোসেফাইন বলেছে, সরি, এভাবে বলা আমার ঠিক হয়নি, কিন্তু সত্যি কি জানো, আহমাদ আবদুল্লার দিকে চাইলে আমি যেন দুর্বল হয়ে পড়ি। তুমি পাশে থাকলে এই দুর্বলতা আমি অনুভব করি না। বুঝতে পারি এটা আমার জন্য শোভনীয় নয়, কিন্তু কথা শেষ করতে পারতে না ডোনা। গলায় আটকে যায় তার কথা। বেদনার একটা তীক্ষ্ণ ছুরি এসে আঘাত করে আহমাদ মুসাকে। বলে সে, তোমার এই চিন্তা শোভনীয় নয় কেন জোসেফাইন? এই চিন্তাটাই স্বাভাবিক। একজন স্ত্রীর চেয়ে একজন মা স্ত্রীর দায়িত্ব তো বেশি হবেই। দায়িত্ব থেকে আসে চিন্তা, চিন্তার একটা পর্যায় ভয়ও। সঙ্গে সঙ্গে বলে উঠেছে জোসেফাইন, আমার দুর্বলতার কথা তোমাকে বলেছি সাহস পাওয়ার জন্যে, শক্তি পাবো বলে, কিন্তু এখন দেখছি দুর্বলতাকে তুমি প্ররোচনা দিচ্ছ, আরও বাড়িয়ে দিচ্ছ। তোমার কাছ থেকে এটা আশা করিনি। আহমাদ মুসা বলেছে, আমি এখন শুধু আহমাদ মুসাই নই, একজন স্বামী, একজনের পিতাও। জোসেফাইন বলল, সরি, আমি যে কথা বলছি সে কথা তুমিও বললে। কথা সত্য এবং খুবই বাস্তব, কিন্তু এই দুর্বলতা আমার জন্য হয়তো কিছুটা সাজে, কিন্তু তোমার সাজে না। তুমি একজন জোসেফাইনের স্বামী, তুমি একজন আহমাদ আবদুল্লার পিতা, তুমি কোটি কোটি মানুষের আহমাদ মুসা। আল্লাহর কাছে তুমি আহমাদ মুসাই। এই আহমাদ মুসা দুর্বল হতে পারে না। এক ধরনের আবেগ ঢেউ খেলে উঠেছিল আহমাদ মুসার চেহারায়। ডোনা জোসেফাইনের কথাগুলোকে মনে হচ্ছিল অবিস্মরণীয় শিলালিপির এক মূর্তিমান সত্তার মতো দেদীপ্যমান। বলে উঠল আহমাদ মুসা, জোসেফাইন, আমার কৃতজ্ঞতা নাও। তোমার মতো স্ত্রী থাকলে কারো পথ হারাবার ভয় নেই। আল্লাহ তোমাকে যাজাহ দান করুন। তুমি শান্তির মরুদ্যান শুধু নাও জোসেফাইন, অব্যাহত প্রেরণার এক মানস সরোবর। আহমাদ মুসার কথার পিঠেই ডোনা জোসেফাইন বলে উঠেছিল, হাঁ, মহানজন সূর্য যখন ঘাতক চাঁদের প্রশংসা করে তখন শুনতে ভালোই লাগে। ডোনা জোসেফাইনকে নিয়ে আহমাদ মুসার এই সুখ চিন্তা আর কতক্ষণ চলত কে জানে, কিন্তু চলতে পারল না। হাওয়াখানার উঠার সিঁড়িমুখের দরজায় নখ হল। ভেঙে গেল আহমাদ মুসার সুখ স্বপ্ন। সাগরের নীল বুক থেকে ফিরে এলো তার চোখ। দরজার পেছনে বসেছিল আহমাদ মুসা। পেছনে একবার তাকালো, মুখ ফিরিয়ে আনলো আবার। বলল, এসো শাহবানু। অনুমতি পেয়ে শাহবানু প্রবেশ করল হাওয়াখানায়। পরনে তার সালোয়ার কামিজ, মাথায় ওড়না, শরীরও জড়িয়ে আছে। মাথার ওড়নাটা কপালের উপর আর টেনে দিয়ে চঞ্চল পদক্ষেপে আহমাদ মুসার সামনে এলো। বলল, ভাইয়া, আমি মাত্র একবার নক করেছি, কি করে বুঝলেন আমি? তুমি তর্জনী ভাঁজ করে ভাঁজা আঙ্গুল দিয়ে প্রথমে একবার নক করে থাকো, আহমাদ মুসা বলল। ভাইয়া, আপনি এত হিসাব নিকাশ করেন কখন? হিসেব নিকাশ নয়, এটা ভালো করে শোনার ব্যাপার। আমরাও তো শুনি, কিন্তু এই ফল তো হয় না, শাহবানু বলল। শোনো বটে, কিন্তু আন্তরিকভাবে মনোযোগ দাও না। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে শাহবানু একটু ভাবল, তারপর বলল, হতে পারে। শাহবানু থামতে আহমাদ মুসা বলল, কিছু বলবে না হাওয়া খেতে এসেছ? ভাইয়া, সুষমা টেলিফোন করেছিল, আপনি ছিলেন না। সে সুস্মিতা বালাজি আপার সাথে দেখা করার জন্যে পাগল হয়ে উঠেছে। আপনাকে অনুরোধ করেছে যে কোনো উপায়ে সুস্মিতা আপার সাথে তার দেখা করিয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, সুস্মিতা আপার পোর্ট ব্লেয়ারে থাকে, সেখানে গেলে সহজে দেখা হতে পারে। ঠিক আছে, ও
ওদের সাথে আলোচনা করে দেখব। ধন্যবাদ ভাইয়া, এটুকুই বলার ছিল, বলল শাহবানু। তোমার কথা শেষ হয়ে থাকলে আমার কিছু বলার আছে তোমাকে, আহমাদ মুসা বলল। সোফায় হেলান দিয়ে আহমাদ মুসার শূন্য দৃষ্টি আবার ফিরে গেল সাগরের দিকে। আহমাদ মুসার কথায় চমকে উঠে তাকালো শাহবানু আহমাদ মুসার দিকে। কিছুটা উৎসুক, কিছুটা ভয় মিশ্রিত ভাব ফুটে উঠেছে তার চোখে মুখে। বলল, আমি কিছু অন্যায় করে ফেলিনি তো? সঙ্গে সঙ্গে কথা বলল না আহমাদ মুসা, ভাবছিল সে। গতকাল শাহরাবানু আহমাদ মুসাকে বলেছে শাহবানু ও তারিকের ব্যাপারে। তার এবং আহমাদ শাহ আলমগীরের ইচ্ছা তারিকের সাথে শাহবানুর বিয়ে দেয়া। তারিক ও তারিকের পরিবারও এটা চায়, কিন্তু দুর্বোধ্য হল শাহবানু। এ সংক্রান্ত সব কথা, সব প্রশ্নকেই সে এড়িয়ে যায়। এ প্রস্তাবে তাকে আনন্দিত বলে মনে হয় না। আবার তারিককে সে খারাপ চোখে দেখে এটাও নয়। যদিও শাহবানু কিছুটা সমালোচক, কিন্তু সেটা আন্তরিক, বিদ্বেষমূলক নয়। সব মিলিয়ে এই ব্যাপারে শাহরাবানু কিছুই ঠিক করতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। তাই সে আহমাদ মুসাকে অনুরোধ করেছে এ বিষয়ে দায়িত্ব নেয়ার জন্যে। শাহরাবানুর কথা, আহমাদ মুসার কোনো কথাই না করার সাধ্য শাহবানু নেই। শাহরাবানুর দেয়া এই দায়িত্ব নিয়েই শাহবানুর সাথে কথা বলার উদ্যোগ নিয়েছে আহমাদ মুসা। কি বলবে একটু গুছিয়ে নিল সে। বলল, কোনো অন্যায় কোনোদিন করেছে যে অন্যায় করবে? সেসব কিছু না শাহবানু। আহমাদ মুসার দৃষ্টি সাগরের দিক থেকে ফিরে এসেছে। অজান্তে অজ্ঞাতেও অন্যায় হয়ে যায় ভাইয়া, কেউ না জানলেও আল্লাহ তা জানেন। আল্লাহ তার বান্দার অজান্তে অজ্ঞাতের ভুল অন্যায় গোপন রাখতেই চান এবং তিনি মাফও করে দিতে চান। ম্লান হাসল শাহবানু। তার চোখের কোণাটা ভারী হয়ে উঠেছিল, কেঁপে উঠেছিল তার মন। আল্লাহ তো সর্বজ্ঞ। অন্যায়কে আমি অন্যায় বলি বটে, কিন্তু অন্যায়ের স্মৃতিকেও যে আমার ভালো লাগে আল্লাহ তো এটাও জানেন। এ অন্যায়কেও তিনি মাফ করবেন। একটু ঘুরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে আবার সামনে এলো আহমাদ মুসার। বলল, বলুন ভাইয়া। শাহবানুর ভারী চেহারা আহমাদ মুসার দৃষ্টি আকর্ষণ করেছিল। শাহবানুকে সহজ করার জন্য আহমাদ মুসা বলল, কারোর সাথে ঝগড়া করেছ নাকি? না ভাইয়া, ঝগড়া করিনি। ঝগড়া তো একজনের সাথেই হয়, আর হবে না, ম্লান হেসে বলল শাহবানু। কেন হবে না? সে আপনার ছাত্র, গম্ভীর কণ্ঠ শাহবানুর। তাতে কি? শাহবানু আহমাদ মুসার সামনের সোফায় বসল। বলল, আপনার কথা বলুন ভাইয়া। জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল শাহবানু। একটা গাম্ভীর্য নেমে এলো আহমাদ মুসার মুখে। বলল, কথাটা তোমার আম্মার পক্ষ থেকে হলে ভালো হতো, কিন্তু তিনি আমাকেই দায়িত্ব দিয়েছেন। কথাটা তুমি ও তারিক মুসা মোপালাকে নিয়ে। থামল আহমাদ মুসা। শাহবানুর মুখ নিচু হয়ে গেল। আহমাদ মুসা থামলে একটুক্ষণ নীরবতা। বলুন ভাইয়া। নীরবতা ভেঙে বলল শাহবানু। তার কণ্ঠে একটু ফাঁপা ও গম্ভীর। সবাই মনে করে তোমাদের সম্পর্কটা খুবই ভালো। আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ভাইয়া। মুখ নিচু শাহবানুর, কণ্ঠটা ভেঙে পড়ার মতো ভারী। আহমাদ মুসা মুখ তুলল শাহবানুর দিকে। বলল, আলহামদুলিল্লাহ। আনন্দ উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার মুখ। আলহামদুলিল্লাহ বলল শাহবানুও। বলতে গিয়ে কণ্ঠ কান্নায় ভেঙে পড়ল। দুহাতে মুখ ঢেকে কান্না চেপে উঠে দাঁড়িয়ে ছুটে পালালো শাহবানু। মিষ্টি হাসি ফুটে উঠল আহমাদ মুসার ঠোঁটে। মনে মনে বলল, আমাদের মেয়েরা আনন্দের সিদ্ধান্তেও কাঁদে, এটাই স্বাভাবিক। জীবনে এর চেয়ে বড় সিদ্ধান্ত কিছুই নেই। নিজের কথা মনে পড়ল আহমাদ মুসার। আমাদের কাদার হাসার কোনোটারই সুযোগ হয়নি। স্মৃতিচারণ করল আহমাদ মুসা। আমাদের বিয়েটা ছিল রণাঙ্গনের বিয়ের মতো। বিয়ের আসন থেকে সোজা এয়ারপোর্ট গিয়েছি। যাবার পথে গাড়িতে কয়েকটা কথা হয়েছিল মেয়েলিগুলি, মানে আমিনার সাথে। কি অসীম ধৈর্যের মূর্ত প্রতীক ছিল সে। সে সময় সে ভেঙে পড়লে আমি এগোতে পারতাম না। সব চাওয়া, সব আবেগ, সব কান্নাকে আড়াল করে সে বিদায় দিয়েছিল আমাকে। আড়ালে সে কান্নার সমুদ্র আমি পেছনে তাকালেই দেখতে পাই। ভারী হয়ে উঠল আহমাদ মুসার দুচোখের কোণ। মোবাইল বেজে উঠল আহমাদ মুসার। মোবাইল তুলে নিল হাতে। আহমাদ মুসা টেলিফোন তুলে হ্যালো বলতে ওপার থেকে বলল, আমি বেগম হাজি আহমাদ আলী আবদুল্লাহ বলছি। আপনি? আহমাদ মুসা সালাম দিয়ে বলল, হ্যাঁ আমি আহমাদ মুসা। চাচাজানের খবর কি?
সেই খবর এবং আরও কিছু খবর দেবার জন্যে গতকাল থেকে তোমাকে পাবার চেষ্টা করছি বাছা, তোমাকে পাচ্ছিলামই না। সব খবর ভালো তো? ভালো নয় বেটা। গতকাল বিকেলে হঠাৎ করে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি আসার পথে তিনি নিখোঁজ হয়ে গেছেন। গতরাতে টেলিফোনে পুলিশ এ কথা জানায় আমাকে। আজ পত্রিকায় খবর বেরিয়েছে। বলল, বেগম হাজি আবদুল্লাহ, কান্না চাপা কণ্ঠে। পত্রিকার খবরে কি লিখেছে খালাম্মা? লিখেছে যে আন্দামানে এক সময়ের গোয়েন্দা প্রধান হাজি আবদুল্লাহ আলী আবদুল্লাহ ডিটেনশন থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে কিডন্যাপড হয়েছেন। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে যে পুলিশ এটা কনফার্ম করেছে। তার বাড়িতে যোগাযোগ করে জানা গেছে তিনি বাড়িতে পৌঁছাননি গভীর রাত পর্যন্ত। কে বা কারা কিডন্যাপ করতে পারে এ ব্যাপারে পুলিশ এবং হাজি সাহেবের বাড়ির লোকেরা কিছুই বলতে পারছে না। সংক্ষেপে নিউজটা এই। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, আজ সকালে একজন টেলিফোনে আমাকে বলেছে আহমদ মুসাকে আমাদের হাতে তুলে দিলে আপনার স্বামীকে ছাড়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আহমদ মুসাকে না পেলে হাজি সাহেবকে হত্যা করা হবে। আপনি কি বলছেন? আহমদ মুসাকে? আমরা তাকে কোথায় পাব? উত্তরে লোকটি বলেছে, কোথায় পাবেন তা জানেন, বলে টেলিফোন রেখে দিয়েছে লোকটি। নির্দিষ্ট সময়ের কথা বলেছে। নির্দিষ্ট সময় কখন সেটা কি বলেছে? না, বলেনি। ভাববেন না খালাম্মা, তারা আমাকে ওই নির্দিষ্ট সময়টা জানানোর পর সে সময় পার হওয়ার আগে হাজি সাহেব নিরাপদ। এদিকে আমি দেখছি কি করা যায়। ধন্যবাদ বেটা। আরেকটা জরুরি খবর। মার্কিন রাষ্ট্রদূত আন্দামানে এসেছিলেন, গোপনে আমার সাথে দেখা করেছিলেন। তোমাকে খোঁজ করেছেন তিনি। তিনি গভর্নর বালাজি বাজিরাও মাধবকেও তোমার কথা বলেছেন। তোমার টেলিফোন নম্বর তখন আমার কাছে ছিল না বলে জানাতে পারেনি। তার কোনো টেলিফোন নম্বর দিয়ে গেছেন? একটা নেম কার্ড দিয়েছিলেন। দুঃখিত যে আমি সেটা হারিয়ে ফেলেছি। তিনি বলেছিলেন তুমি গভর্নর কিংবা গভর্নর অফিসে যোগাযোগ করলে তারা যোগাযোগ করিয়ে দেবে। মনে মনে হাসল আহমদ মুসা। সরিষায় যে ভূত তা তো রাষ্ট্রদূত মহোদয় জানেন না। বলল আহমদ মুসা, ঠিক আছে খালাম্মা, আমি জেনে নেব। দিল্লির মার্কিন দূতাবাসের টেলিফোন নম্বর জোগাড় করা কঠিন হবে না। ঠিক আছে বেটা। শাহবানুরা কেমন আছে? ভালো আছে খালাম্মা। শাহবানুরা আপাতত নিরাপদ। আপনাকে সাক্ষাতে সব কথা বলবো। আমি আসবো আপনার ওখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। শোনো বেটা, পারলে প্রতিদিন খবর নিও, তোমার খবর জানিও। আর তুমি এসো, এখন রাখছি টেলিফোন। আহমদ মুসা সালাম দিয়ে টেলিফোন রেখে দিল। চারপাশে সবাই উদ্গ্রীবভাবে আহমদ মুসার কথা শুনছিল। সুস্মিতা বালাজি বলল, কে টেলিফোন করেছিল? কোনো দুঃসংবাদ মনে হচ্ছে? হ্যাঁ আপা, বলে আহমদ মুসা সব কথা তাদের জানিয়ে বলল, হাজি সাহেবের পরিবার এবং হাজি সাহেব সব রকম ঝুঁকি নিয়ে আমাকে ও শাহবানুদের সাহায্য করেছে। মুহূর্তে উদ্বেগ ও বেদনার একটা ঢেউ খেলে গেল গোটা ঘরে। কারো মুখে কোনো কথা নেই, নীরবতা বেশ কিছুক্ষণ। আহমদ মুসা তখন তার টেলিফোনের ফোন বুকে টেলিফোন নম্বরগুলো চেক করছিল। এবারও কথা বলল সুস্মিতা বালাজি। বলল, তার মানে আবার আপনি ফিরে যাচ্ছেন পোর্ট ব্লেয়ারে? কণ্ঠে হতাশার সুর। হ্যাঁ আপা, যেতেই হবে। এত বড় ঘটনা ঘটে আপনি এলেন, দু একদিনে স্থির হয়ে বসবেন না? বলল সুস্মিতা বালাজি। পৃথিবী স্থির নয় আপা, আমি আপনারা স্থির হব কি করে? আমাদের এই পৃথিবীটা গতির উপর টিকে আছে। সব কিছুই এখানে গতিময়। গতিহীনতা মানেই এখানে মৃত্যু। সুতরাং স্থিরতা নাই, গতি চাই আপা। কথায় আমরা জিততে পারবো না, দেখি ভাবিকেই সব জানাতে হবে। বলে একটু থামল সুস্মিতা বালাজি, একটু আত্মস্থ হল। তারপর আবার বলা শুরু করল, আমরা যে কথাটা বলতে এসেছিলাম তা এখনো বলাই হয়নি। আবার একটু থামল সুস্মিতা বালাজি, বলতে শুরু করলো আবার, ছোট ভাই আমাদের সুষমারাও একদম পাগল হয়ে উঠেছে। বারবার টেলিফোন করছে, বলছে হয় আমাকে নিয়ে যান, না হয় আপনাকে আসতে হবে। তার এই জেদের কিভাবে মোকাবেলা করি বলুন? আমি এই ব্যাপারটা নিয়ে ভেবেছি। আপনারা অনেক দিন বাইরে যাননি। আমার মনে হয় আপনারা পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে আসতে পারেন। সেখানে আপনারা বোনের বাড়িতে উঠবেন, হোটেলে উঠতে পারেন, বলল আহমদ মুসা। আমিও ভেবেছি এটা হতে পারে, কিন্তু
গণ্ডগোলটা একটু না থামলে নয়, সুস্মিতা বালাজি বলল। আমারও বাইরে যাবার জন্য মন আকুলি বিকুলি করছে। বিশেষ করে শঙ্করাচার্য মরে যাবার পর আমাদের সামনে সেরকম কোনো আশঙ্কায় আর বর্তমান নেই। কিন্তু সুস্মিতা ঠিকই বলেছে, এখন বাইরে যাওয়া সম্ভব নয়। আদিবাসীদের এভাবে রেখে যাওয়া ঠিক হবে না, বলল ড্যানিশ। আহমাদ মুসাও ভাবছিল, বলল, ঠিকই বলেছেন, আদিবাসীদের এভাবে রেখে যাওয়া ঠিক হবে না। তাছাড়া শাহবানুদেরকেও কোথাও মুভ করানো ঠিক হবে না এক্ষুনি। তাহলে? যেহেতু সুষমাকে আনাও অসম্ভব, তাই বুঝিয়েই সুষমাকে শান্ত করতে হবে। তারাও এটা বুঝে দরকার, আহমাদ শাহ আলমগীর ছাড়া না পাওয়া পর্যন্ত তার বাইরে মুভ করা বেটার। আমরা যে শত্রুর বিরুদ্ধে লড়াই করছি তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা এমনকি সুষমাকে বিপদে ফেলে তার দায় আহমাদ আলমগীরের পক্ষের লোকদের উপরও চাপাতে পারে। চোখ ছানা বড়া হয়ে উঠল সুস্মিতা বালাজির। বলল, শুনতে এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু সুষমাকে খেপিয়ে তুলে তাকে পক্ষে পাওয়া এবং মানুষের মধ্যে শাহপরিবারের বিরুদ্ধে ঘৃণা ছাড়াবার জন্যে সব শেষে তারা এটা করতে পারে। ধন্যবাদ ছোট ভাই, আমি সুষমাকে সব ব্যাপার বুঝিয়ে বলব। ধন্যবাদ আপা। থামল একটু আহমাদ মুসা, চারদিকে চেয়ে বলল, তারিক কোথায়? তাকে দেখছি না যে। সে আর্মস স্টোরে অস্ত্র শস্ত্রের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করছে। তার খোঁজ করছেন কেন? তাকেও সঙ্গে নেবেন নাকি? বলল সুস্মিতা বালাজি। না, পোর্ট ব্লেয়ারে এখন তার প্রয়োজন নেই, সে এখানেই থাক। তবে অস্ত্র জ্ঞানের দিকে মনোযোগ দিয়েছে এটাকে আমি ভালো মনে করছি না। অস্ত্র জ্ঞান নয়, আজ বেশি প্রয়োজন জ্ঞানের অস্ত্রকে শানিত করা, আহমাদ মুসা বলল। কিন্তু আপনি উল্টোটার যে সত্যতা প্রমাণ করছেন, বলল শাহবানু। হাসল আহমাদ মুসা, বলল, তুমি তো মোগল রক্ত, সামরিক বিবেচনা তোমার মজ্জাগত, তুমি তারিককে সৈনিক বানাতে চাও। কিন্তু শাহবানু, আজ মোগলরা থাকলে আমি যা বলছি তারা তাই বলতো। জেনে রেখো শাহবানু, অস্ত্রশক্তি কিংবা সৈন্যশক্তির অভাবে মোগলদের পতন হয়নি, পতন হয়েছে রাষ্ট্রজ্ঞানের অভাবে। অস্ত্র ও সৈন্যশক্তির ব্যবহারে যে জ্ঞান দরকার তার অভাবে। আজ আন্দামানে আমাদের যে সংকট, তার সমাধান অস্ত্র নয়, বুদ্ধির মাধ্যমে আনতে হবে। কিভাবে? অস্ত্রই তো এখানে মুখ্য দেখছি, শাহবানু বলল। কিভাবে আমি জানি না, কিন্তু এটা বিশ্বাস করি। অস্ত্রের যে উপস্থিতি তুমি দেখেছ, এটা সাময়িক অবস্থার একটা প্রয়োজন মাত্র। কথা শেষ করে আহমাদ মুসা উঠে দাঁড়ালো, বলল, মাফ করবেন, আমি উঠছি, কয়েকটা কাজ সারতে হবে। আহমাদ মুসা যাবার জন্য ঘুরে দাঁড়িয়েছিল, আবার ফিরল। সুস্মিতা বালাজি ড্যানিশ দেবানন্দকে উদ্দেশ্য করে বলল, আপা ভাই সাহেব, অপরিচয়ের প্রাথমিক অবস্থা তো চলে গেছে, এখনো ছোট ভাইকে কি আপনি বলতেই হবে? একটা গাম্ভীর্য নামল সুস্মিতা বালাজি ড্যানিশ দেবানন্দের মুখে। মুহূর্তের জন্যে দুচোখ বন্ধ হয়েছিল সুস্মিতা বালাজির, বোধহয় সেটা নিজের ভেতরটাকে দেখার জন্যেই। বলল, ধন্যবাদ, না আর বলবো না। সত্যি আহমাদ মুসা এখন আমাদের ছোট ভাই হয়ে গেছে। তোমাকে ওয়েলকাম, তোমাকে আমার পক্ষ থেকেও ওয়েলকাম, বলল ড্যানিশ দেবানন্দ। ধন্যবাদ আপা ভাই সাহেব, বলে আহমাদ মুসা আবার ঘুরে দাঁড়ালো ঘর থেকে বের হবার জন্যে। হাতের রক্তাক্ত চাবুকটা ঘরে ঢোকার পরে একপাশে ছুড়ে দিয়ে লোকটি এসে টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। লোকটি দীর্ঘদেহী, মনে হয় পেশি দিয়ে পেঁচানো। লোকটির দেহে তিলমাত্র মেদ নেই, ঘরমাক্ত, মুখ ভরা তার বিরক্তি ও হতাশা। টেবিলের ওপাশে ফুল সাইজ রিভলভিং চেয়ারে বসে আরেকজন লোক আছে। লম্বা গেরুয়া দাড়ি, মোচ, লম্বা গেরুয়া চুলে তার মুখ এবং মাথা ঢেকে আছে, পরনেও তার গেরুয়া বসন। পাশে দাঁড় করানো বিশাল ত্রিশূল। দেহ তার বিশাল না হলেও গড় সাইজের চেয়ে দর্শনীয়ভাবে বড়। চোখ দুটি তার লাল, তার দাড়ির রং তার গেরুয়া বসনের সাথে খুবই সঙ্গতিশীল। ইনি মহামুনি শিবদাস সংঘমিত্র। ইনি শিবাজী সন্তান সেনা ও শিবাজীবাদী আরও 5টি সংগঠন নিয়ে গঠিত মহাসংঘ এর আন্দামান এলাকার শীর্ষ সংঘপতি। বিশেষ সময় সন্ধিক্ষণ ছাড়া তিনি লোকচক্ষুর সামনে আসেন না, কিন্তু লোকটা সবাই তার চোখের সামনে থাকে সব সময়। মহাসংঘের সকলেই এটা ভালোভাবেই জানে। আজকের বিশেষ সময় সন্ধিক্ষণে তিনি উদয় হয়েছেন রাজদ্বীপে শিবাজী সন্তান সেনার হেড অফিসে। মহামুনি সংঘমিত্র তার মেরুদণ্ড তীরের মতো খাড়া রেখে
সোজা হয়ে বসে দরজার দিকেই তাকিয়েছিল। ঘরে ঢোকা লোকটির চেহারার দিকে চোখ পড়তেই মহামণি সংঘমিত্রের লাল চোখ দুটি জ্বলে উঠল। কণ্ঠেও ধ্বনিত হল বজ্র নির্ঘোষ শব্দ। কথা আদায় করতে পারোনি? প্রভু, মানুষকে যত রকমের নির্যাতন করা যায় তার কোনোটাই বাকি রাখা হয়নি। সে বারবার সংজ্ঞা হারাচ্ছে, কথাটি আদায় করা যাচ্ছে না। অবিরাম তার একটাই কথা, বাক্স আমার কাছে নেই। এ সম্পর্কে আমি কিছুই জানি না। প্রভু, ব্যাপারটা কি এমন হতে পারে যে বিষয়টি শুধু তার মায়েরই জানা আছে? বলল লোকটি। লোকটির নাম কৃষ্ণদাস তিলক, গুজরাটের ব্রাহ্মণ। ভারতীয় পুলিশ সার্ভিসের একজন ডাকসাইটে অফিসার ছিল। সে অত্যন্ত সাহসের সাথে ও গর্বের সাথে প্রকাশ্য অব্যাহতভাবে সাম্প্রদায়িক ভূমিকা পালন করত। সর্বশেষ বোম্বাইয়ের এক মুসলিম বিরোধী দাঙ্গাকালে কৃষ্ণদাসকে তার নিজের রিভলভার দিয়ে একটি ঘরে লুকানো কয়েকজন মুসলিম বালককে গুলি করে মারার ছবি পত্রিকায় প্রকাশ হবার পর হিন্দুস্তান সরকার কৃষ্ণদাসকে বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। কিন্তু আইনের ফাঁক গলিয়ে যথারীতি নির্দোষ প্রমাণিত হয়ে সে বেরিয়ে আসে। তবে চারদিকের সমালোচনার মুখে সে আর চাকরিতে যোগ দেয় না। যোগদান করে সে মহাসংঘ এর শিবাজী সন্তান সেনাদলে, যাকে হিন্দুস্তানের পুলিশের খাতায় ব্ল্যাক আর্মি বলে ডাকা হয়। কৃষ্ণদাস তিলক সম্প্রতি আন্দামানে এসেছে এখানকার ব্ল্যাক আর্মির দায়িত্ব নিয়ে। কৃষ্ণদাস তিলকের কথা শেষ হলে মহামণি সংঘমিত্র চেয়ারে হেলান দিল। তার চোখে মুখে এখন ক্রোধের চেয়ে বিরক্তির চিহ্নই বেশি। বলল, কৃষ্ণদাস, তুমিও পুচকে ছেলে আহমদ শাহ আলমগীরের কাছে পরাজিত হলে? বাক্সের সন্ধান তার কাছে নেই, কথা ঠিক নয়। মোগল সহ প্রত্যেক রাজবংশই তাদের বংশীয় কোনো দায়িত্ব হস্তান্তর করে উত্তরাধিকারীর কাছে, অন্য কারো কাছেই নয়। সুতরাং বাক্সটা আহমদ শাহ আলমগীরের কাছেই পাওয়া যাবে। প্রভু, হাতিও এমন নির্যাতন সহ্য করতে পারবে না, কিন্তু তবু তো মুখ খুলছে না সে। যারা মৃত্যুকে জয় করে তারা যে কোনো কষ্টকে জয় করতে পারে। এজন্য আহমদ শাহ আলমগীরের মা বোনকে প্রয়োজন ছিল। এদের কাবু করতে হলে মানসিক আঘাত প্রয়োজন। তার সামনে যদি তার মা বোনের গায়ে হাত পড়ত, তাহলে সে বাপ বাপ করে এসে পায়ে পড়ত। প্রভু, তার মা বোন সম্পর্কে নতুন কোনো খবর পাওয়া গেছে? এখনও নয়, তবে বিভান বার্গম্যান ওরফে আহমদ মুসা পোর্ট ব্লেয়ারে আসছে। মনে করি আহমদ শাহ আলমগীরের মা বোনেরা পোর্ট ব্লেয়ারেই রয়েছে। তাদের খুঁজে বের করতেই হবে। বিভেন বার্গম্যান কি আহমদ মুসা? কি করে জানা গেল? বিস্ময়ে চোখ কপালে তুলল কৃষ্ণদাস। হাজি আবদুল্লাহ আলীর বাসা ও হোটেলের টেলিফোন মনিটর করে সে মনিটর থেকে প্রথম জানতে পারি বিভেন বার্গম্যান আসলে আহমদ মুসা। পরে হাজি আবদুল্লাহকে কিডন্যাপকারী মোসাদ গোয়েন্দারাও জানায় কথা। এ খবর জানার পর আমার কাছে পরিষ্কার হয়ে গেছে কেন তার সাথে আমরা পেরে উঠছি না। ইসরায়েলি ও পশ্চিমী গোয়েন্দারা যার কাছে অব্যাহতভাবে নাকানে চোবানি খাচ্ছে, তাকে আমরা এঁটে উঠব কি করে? বলল মহামণি সংঘমিত্র। তখন কৃষ্ণদাসের চোখের ছানা বড়া ভাব কাটেনি। বলল উদ্বিগ্ন কণ্ঠে, প্রভু, দুশ্চিন্তা তো বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তার সাথে লড়াইয়ে নামব না। আমরা তাকে পেলেই খুন করব। আর আমাদের টার্গেট বাক্স পেলেই হয়ে গেল। আর আমি নির্দেশ দিয়েছি নিপাত প্রোগ্রাম বন্ধ রাখতে। এখন প্রথম কাজ আহমদ মুসাকে খুন করা, দ্বিতীয় বাক্স উদ্ধার করা। এদিকে সমস্যা দেখা দিয়েছে বিভান বার্গম্যান ওরফে আহমদ মুসাকে নিয়ে। কি সমস্যা প্রভু? কৃষ্ণদাসের চোখে বিস্ময়। হাজি আবদুল্লাহ আলীর বাসার টেলিফোন মনিটর করে জানতে পেরেছি মার্কিন রাষ্ট্রদূত আন্দামানে বেড়াতে এসে বিভান বার্গম্যানের খোঁজ করেছেন। তিনি একথা হাজি আবদুল্লাহ আলীর স্ত্রীর সাথেও বলেছেন। আমাকেও তিনি বলেছেন বার্গম্যানের কথা। আবার নয়াদিল্লিতে ফিরেও টেলিফোন করে আন্দামান সরকারকে বিভেন বার্গম্যানের নিরাপত্তার প্রতি নজর রাখতে বলেন। সুতরাং খুব কৌশলে তাকে ডিল করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তাহলে সিআইয়ের লোক নয়তো সে? বলল কৃষ্ণদাস। না, তা নয়। সিআইয়ের লোক হলে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের নাম্বার 1 গোয়েন্দা ক্রিস্টোফার কোহেনকে সে মারত না। তা ঠিক। তাহলে সে কে আমাদের জানার দরকার নেই। তাকে কৌশলে সরাতে হবে, যাতে কোনোভাবে সরকার কিংবা মহাসংঘ এই সংশ্লিষ্টতার প্রমাণ না থাকে। ধন্যবাদ প্রভু, আপনি ঠিক বলেছেন। বলে একটু থেমেই আবার মুখ খুলল। এখন আমরা কি করব? শয়তানটি তো মুখ খুলছে না। বললাম তো,
তার মা বোনকে খুঁজে বের করতে হবে। এটা সম্ভব না হলে বিকল্প পথ খুঁজতে হবে। দেখতে হবে আন্দামানে তার আর কোনো প্রিয়জন আছে কিনা। এমন কেউ কি তার আছে আন্দামানে? হঠাৎ করে মহামুনি শিবদাস সংঘমিত্রের মুখটা মলিন হয়ে উঠল। বলল, এ প্রসঙ্গ থাক, এখন আমি এখন উঠব, তুমি যাও। হাজি আবদুল্লাহ আলীর বাসার উপর নজর রাখার ক্ষেত্রে যেন শৈথিল্য না আসে। বিভেন বার্গম্যান পোর্ট ব্লেয়ারে থাকলে অবশ্যই হাজি আবদুল্লাহর স্ত্রীর সাথে যোগাযোগ করবেই, বাড়িতে কিংবা অন্য কোথাও। ওদের টেলিফোনও মনিটর করা হচ্ছে, বলে উঠে দাঁড়াল মহামুনি সংঘমিত্র। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল কৃষ্ণদাস তিলক। পোর্ট ব্লেয়ার জুড়ে নিশ্ছিদ্র নজরদারি চলছে। নগরে যারা প্রবেশ করছে এবং যারা বের হচ্ছে তাদের প্রত্যেককে খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া নগরীর প্রতিটি বাড়ির বাসিন্দাদের পরিচয় যাচাই করা হচ্ছে। নগরীর উপকূল সবগুলো সব এন্ট্রি পয়েন্ট বিমানবন্দরের সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। এই ব্যবস্থা প্রশাসনিক নির্দেশে করা হয়েছে। জনগণের অবগতির জন্য বলা হয়েছে এটা রুটিন সতর্কতা এবং চেক আপের মহড়া। জনগণের উদ্বেগের কোনো কারণ নেই, তারা সব সময় স্বাভাবিক চলাফেরা কাজকর্ম করে যাবেন। নজরদারি ও চেক আপের কাজে পুলিশের পাশাপাশি রয়েছে ব্যাজ পরা রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক। আসলে এরা স্বেচ্ছাসেবক নয়, এরা সকলে মহাসংঘ এবং শিবাজী সন্তান সেনায়ের সদস্য। নজরদারি চেক আপে এরাই আসল, পুলিশ সাইনবোর্ড মাত্র। মহাসংঘ সহ অন্যান্য সংগঠন আহমাদ মুসা আন্দামানে এসেছে এটা জেনে ফেরার পর মহা আলোড়ন সৃষ্টি করেছে পর্দার অন্তরালে। মূল ভূখণ্ডে মুম্বাই এবং উত্তরপ্রদেশে যথাক্রমে শেষি এবং মহাসংঘ এর হেডকোয়ার্টার এক পায়ে দাঁড়িয়ে গেছে আন্দামানে আহমাদ মুসা আসার কথা শুনে। ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা, আসামের নেলি, বোম্বাই গুজরাটের সংখ্যালঘু নিধনের মতো সংখ্যালঘু নির্মূলের রাজনীতি যারা করে তারা ক্রোধে ফেটে পড়েছে। সেই সাথে মজলুম উদ্ধারে, অন্যায়ের প্রতিকারে আহমাদ মুসার অনন্য রেকর্ডের কথা তারা জানে বলে তারা আতঙ্কও বোধ করছে। মনে করছে আইসবার্গের নিচে জাতিগত হিংসা, বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার যে ডুবো পাহাড় তারা লুকিয়ে রেখেছে সেটাকে আহমাদ মুসা দিনের আলোতে এনে ফেলতে পারে। এই ভয়, আতঙ্ক, ক্রোধ থেকে এবং মহাগুরু শঙ্করাচার্য ও স্বামী স্বরূপানন্দের মতো লোকদের মহাজ্বালা সামনে রেখে তারা আন্দামানের গোপন সাম্প্রদায়িক আন্দোলনের নেতা মহামুনি শিবদাস সংঘমিত্রের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছে আহমাদ মুসা আর একদিনও যাতে জীবিত থাকতে না পারে। আন্দামানে এটাই তাদের এখন একমাত্র কাজ। পোর্ট ব্লেয়ার ছাড়াও উত্তরে নর্থ প্যাসেজ আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের দক্ষিণে ডানকান প্যাসেজ পর্যন্ত ও দক্ষিণে আন্দামানের 2 উপকূলকেও সার্বক্ষণিক সতর্ক পাহারার মধ্যে রাখা হয়েছে। ভাইপার দ্বীপের সামরিক অবজারভেটরি একটা নাইট ভিশন দূরবীনের চোখ রেখেছিল এবং বসেছিল জয়রাম রাঠোর। তার দূরবীনের চোখ ঘুরছে নর্থ প্যাসেজ দ্বীপের দক্ষিণে কি আইল্যান্ড ও রিসেস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী গোটা উপকূল রেখায়। জয়রাম রাঠোর মহাসংঘের একজন অপারেশন প্রধান। গভর্নরের বিশেষ নির্দেশে বিশেষ জরুরি অবস্থায় সামরিক অবজারভেটরিতে সামরিক লোকদের সাথে সেও কাজ করছে। সামরিক লোকেরা ধরে নিয়েছে জয়রাম রাঠোর কেন্দ্রীয় বিভাগের কেউ হবেন। তার সহযোগী হিসাবে তার পাশে এসেছিল এখানকার সেনা ইউনিটের একজন ক্যাপ্টেন। সে একসময় জয়রাম রাঠোরকে লক্ষ্য করে বলল, স্যার, আমরা যার সন্ধান করছি সে অনুপ্রবেশকারী লোকটিকে একজন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, বলল জয়রাম রাঠোর। নাম জানা গেছে? সঙ্গে সঙ্গে উত্তর দিল না জয়রাম রাঠোর। দ্বিধাগ্রস্তভাবে ফুটে উঠেছে তার চোখে মুখে। অবশেষে নাম সে বলল না, বলল টেরোরিস্টদের নামের ঠিকানা নেই, যেখানে যেমন ইচ্ছা তেমন নাম নেয়। যেই হোক, সে একজন মুসলিম টেরোরিস্ট। একটা কথা স্যার, মুসলমানরা হঠাৎ এমন টেরোরিস্ট হয়ে উঠল কেন? তার মানে মুসলমানরা আগে টেরোরিস্ট ছিল না বলতে চাও? আমি বলতে চাই না স্যার, ইতিহাস বলে, সে কথাই আমি বলছি। ইতিহাস কি বলে শুনি? স্যার, গত 20 শতকের দ্বিতীয় শতকের পর 2টি আন্দোলনকে আমরা খুব বেগবান হতে দেখি। একটা হলো কমিউনিজমের বিস্তার, অন্যটি মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1945 সালের পর মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম যেমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তেমনি কমিউনিজমের বিস্তারও এ সময় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। 1970 সালের মধ্যে প্রায় সবগুলো মুসলিম দেশ স্বাধীন হয়ে পড়ে। এই দুই সমান্তরাল আন্দোলনের মধ্যে কমিউনিজমের রাজ্য গঠন, রাজ্য বিস্তার ছিল হিংসা, সন্ত্রাস, ষড়যন্ত্র নির্ভর, আর মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম ছিল জনগণের শক্তি, সুবিচার, যুক্তি নির্ভর। স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এরপরও তারা কমিউনিস্টদের মতো ষড়যন্ত্র, সন্ত্রাসের পথ বেছে নেয়নি। ভারতের কথায় ধরুন স্যার, এখানে মুসলমানদের আজাদী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এতটাই নিয়মতান্ত্রিক ছিলেন যে জীবনে একবারও তাকে জেলে যেতে হয়নি। তারপর দেখুন স্যার, বঙ্গভঙ্গ রহিত হওয়ার জন্য আমরা হিন্দুরা বিক্ষুব্ধ হয়ে আবেগের বশে সন্ত্রাসবাদী আন্দোলন করেছি, বোমা মেরেছি, কিন্তু মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে এবং বঙ্গভঙ্গ রহিত করার বিপক্ষে কোনো সন্ত্রাসবাদী আন্দোলন করেনি, বোমাও হাতে তুলে নেয়নি। দীর্ঘ বক্তব্য দিয়ে থামল ক্যাপ্টেন শশাঙ্ক সিংঘাল। জয়রাম রাঠোরের মুখে চোখে একটা বিরক্তির ভাব ফুটে উঠেছিল। ক্যাপ্টেন শশাঙ্ক সিংঘাল থামতে জয়রাম রাঠোর বলল, তুমি বোধহয় ইতিহাসের ছাত্র ছিলে।